দারোগা বলিলেন, যখন ডেকে পাঠিয়েছিলাম তখনও কলকাতা থেকে তার পাইনি। তেমন তেমন টেলিগ্রাম এলে আপনাকে গ্রেপ্তার করার জন্য কোথায় খুঁজে বেড়াবো, তাই ডেকে পাঠিয়েছিলাম। খেতাবের খদ্দের উদ্দের আপনার ভাষাতেই বলি, ওগুলো আমার ভান মাত্র। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসটি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব রত্নদ্বীপ উপন্যাসের সপ্তম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় কাহিনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের সপ্তম পর্ব। লোকটির সরস কথাবার্তা ও বিনীত ভাব দেখিয়া মুখুজ্জে মহাশয় প্রীত হইলেন। বলিলেন, তা এখানে কি মাল মশলা সংগ্রহ করবেন? ঘোড়ার গাড়িতে সহযাত্রীগণের নিকট হইতে খগেন্দ্র কিছু কিছু সংবাদ সংগ্রহ করিয়াছিল। বলিল, শুনেছি আপনাদের জমিদার রায়মশাইরা খুব বনিয়াদি বংশ। সারদাবাবুর বংশের একটি ইতিহাস, বেশি নয়, এই পাতা 2, আর তার একটু জীবনচরিত, ধরুন এই পাতা 4-5 সংগ্রহ করতে হবে। তার কাছে কখন গেলে দেখা পাওয়া যেতে পারে? এই সময় এক ব্যক্তি পোস্টকার্ড কিনিতে আসিল। তাহার হাতে খগেন্দ্র একখানি বিজ্ঞাপন দিল। মুখোপাধ্যায় উত্তর করিলেন, সকাল 8টা-9টার পর প্রায়ই বাবু বৈঠকখানায় বসেন, সেই সময় যাওয়াই সুবিধা। আপনি আছেন কদিন? খগেন্দ্র উত্তর দিল, দিন 4-5 থাকতে হবে। আশেপাশের গ্রামগুলোতেও গিয়ে গিয়ে বিজ্ঞাপন বিলি করব। এখানে একটা বাড়ি টাড়ি ভাড়া পাওয়া যাবে না? বাড়ি? এখানে ভাড়ার বাড়ি কোথায় পাবেন? এ কি মশাই আপনার কলকাতা শহর? মুখুজ্জে মহাশয় উত্তর দিলেন। পোস্টমাস্টার বাবু ডাক পরীক্ষা করিয়া বলিলেন, কই, কৃষ্ণদাসবাবুর বঙ্গবাসী তো আজ আসেনি। মুখোপাধ্যায় বলিয়া উঠিলেন, হ্যাঁ, আসেনি? পোস্টমাস্টার বলিলেন, না, কেবল সারদাবাবুর বেঙ্গলি এসেছে, আর কারো কোনো কাগজ আসেনি। ইংরাজি অনভিজ্ঞ মুখোপাধ্যায় মহাশয় ভারী হতাশ হইয়া পড়িলেন। বলিলেন, আসেনি? তাই তো। খগেন্দ্র বলিল, আপনি কি এবারকার বঙ্গবাসী খুঁজছেন? মুখুজ্জে মহাশয় বলিলেন, হ্যাঁ, আছে। খগেন্দ্র বলিল, আছে, বঙ্গবাসী আছে, বসুমতী আছে, হিতবাদীও আছে। কাল আসবার সময় গাড়িতে সময় কাটাবার জন্য হ্যারিসন রোডের মোড়ে একখানা কিনেছিলাম যে। মুখোপাধ্যায় যেন কত কৃতার্থ হইয়া বলিলেন, আছে? আছে কই? আমার ট্রাঙ্কে আছে বলিয়া খগেন্দ্র বাক্স খুলিয়া কাগজ 3খানি বাহির করিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পাইয়া তাহার মুখে হাসি আর ধরে না। বলিলেন, দেখো, একেই বলে জব মালিক দেতা তো ছপ্পর ফোর কে দেতা হ্যায়। একখানি কাগজের জন্য আকুলি বিকুলি করছিলাম, একেবারে 3-3খানা। হ্যাঁ, তা ভায়া, এই কাগজগুলো আমি এখন বাড়ি নিয়ে গিয়ে পড়ি গে, কেমন? পড়ে তোমায় দেব। তুমি কোথায় থাকবে? খগেন্দ্র বলিল, কোথায় থাকব তাই তো ভাবছি, ভাড়ার বাড়ি পাওয়া যায় না বললেন।
মুখোপাধ্যায় দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, হয়েছে, সে ঠিক হবে ক্ষণ। ভায়া, তুমি যেরকম সজ্জন ব্যক্তি, আমার বাড়িতেই তোমায় নিয়ে যেতাম। আমার বৈঠকখানায় একটি মোটে ঘর। আবার কদিন হলো আমার ভাগ্নি জামাইটি এসেছে, সঙ্গে তার একটি বন্ধুও আছে। সেখানে থাকতে তোমার কষ্ট হবে। ওই যে গাছগুলো দেখছো, ওগুলোর আড়ালে একটা সাদা মতো বাড়ি দেখা যাচ্ছে, দেখো। ওইটি আমাদের স্কুল ঘর। আমি স্কুল কমিটির একজন মেম্বার। মাইনার স্কুল, বেশ ভালো রেজাল্ট হয়। গত বৎসর একটি ছেলে পাশ করে 4 টাকা জলপানি পেয়েছে। তা এখন গ্রীষ্মের বন্ধ, স্কুল নেই। চলো, স্কুলে একটা ঘর আমি তোমায় ঠিক করে দিচ্ছি, ওইখানে থাকবে। আর আমার বাড়িতে গরিবের খুদকুড়ো যা জোটে 4-4টি খাবে। আমিও ব্রাহ্মণ, আমার নাম শ্রীরাম তারণ মুখোপাধ্যায়। বলিয়া তিনি ব্রাহ্মণত্বের প্রমাণস্বরূপ হাতকাটা পিরানটির বোতামগুলি পটাপট খুলিয়া যজ্ঞোপবীত বাহির করিয়া দেখাইলেন। খগেন্দ্র তাহাকে নমস্কার করিল, বলিল, বেশ তো, আমি স্কুলে থাকব ক্ষণ, কিন্তু খাওয়া সম্বন্ধে আপনাকে কষ্ট দেওয়া। মুখোপাধ্যায় বাধা দিয়া বলিলেন, কিছু কষ্ট নয়, আমি তো আর তোমাকে কালিয়া, পোলাও, কাবাব, কোরমা খাওয়াচ্ছি নে। সেসব এ পাড়াগায় পাবই বা কোথায়? আমরা যেমন খাই সেই রকম ডাল ভাতই খাওয়াবো। আমাদের কোনো কষ্ট নেই, তবে তোমার কষ্ট হতে পারে বটে। খগেন্দ্র বলিল, আমিও ডাল ভাতই খেয়ে থাকি মশাই, রোজ রোজ কালিয়া পোলাও আর পাবো কোথা? আমিও গরিব মানুষ, নইলে আর বই ছাপাচ্ছি কেন? পেটের দায়েই তো ছাপাচ্ছি। মুখুজ্জে বলিলেন, আচ্ছা, তবে চলো, একটা ঘর খালি করে দেবক্ষণ। বিছানা তো তোমার সঙ্গেই রয়েছে। খান 3-4 বেঞ্চি একত্র করে নিলেই তক্তপোষের কাজ হবে। স্কুলে দারোয়ান আছে, যেতে কৈবর্ত, তোমার জলটা আঁশটা এনে দিতে পারবে। আমার বাড়িও বেশি দূর নয়, এসো। একজন লোক ডাকিয়া বাক্স বিছানা তাহার মাথায় দিয়া খগেন্দ্রকে লইয়া মুখুজ্জে মহাশয় অগ্রবর্তী হইলেন। পথে যাইতে যাইতে ভদ্রবেশধারী যাহাকে দেখিল, তাহাকেই খগেন্দ্র একখানি করিয়া বিজ্ঞাপন বিলি করিল। স্কুল ঘরে পৌঁছিয়া সমস্ত ঠিকঠাক করিয়া দিয়া মুখোপাধ্যায় বলিলেন, এখন তবে আমি চললেম, ভাত চড়িয়ে দিতে বলি গে, ভাত হলেই ডেকে পাঠাবো ক্ষণ। খগেন্দ্র বলিল, অসময়ে এখন আর সে ভাত খাইবে না, একেবারে রাত্রে যথাসময়ে আহার করিবে। মুখোপাধ্যায় বলিলেন, বেশ, সন্ধ্যার পর হ্যারিকেন নিয়ে আমার ছেলে আসবে ক্ষণ, তার সঙ্গে যাবে। এখন তবে আসি। খগেন্দ্র বলিল, আপনাকে অনেক কষ্টই দিলাম, আর একটা উপকার যদি করেন। মুখুজ্জে বলিলেন, কি? খগেন্দ্র বলিল, অনেকগুলো কাপড় ময়লা হয়ে গেছে। কলকাতা থেকে আসবার সময় ধোপা বেটাও এসে পৌঁছল না। এখানে ভালো ধোপা আছে? মুখুজ্জে বলিলেন, আজ্ঞে হ্যাঁ, এখানে ধোপা আছে একজন, তার নাম নীলমণি। নামেও নীলমণি, কাজেও নীলমণি। খগেন্দ্র বলিল, কি রকম? মুখুজ্জে বলিলেন, সবে ধন নীলমণি, কাপড় নেহাত মন্দ কাচে না, তবে তোমাদের কলকাতার ধোপার মতো কি পারবে? খগেন্দ্র বলিল, তা হোক, এখন কাজ চলা গোছ হলেই হলো। অনুগ্রহ করে সেই নীলমণিকে যদি খবর দেন। মুখুজ্জে বলিলেন, আচ্ছা, বাড়ি গিয়েই তাকে ডাকিয়ে পাঠাচ্ছি, আসি তবে। বলিয়া দুর্লভ রত্নের মতো সেই সংবাদপত্রগুলি হস্তে করিয়া গৃহাভিমুখে চলিলেন। খগেন্দ্র স্টোভ জ্বালিয়া চায়ের জন্য জল চড়াইয়া দিল। রুটি, মাখন, পটে মিট তাহার টিফিন বাক্সেই ছিল। 3টি দিন কাটিল। 3 দিন খগেন্দ্র অদম্য উৎসাহে বঙ্গসাহিত্যে যুগান্তরের বিজ্ঞাপন বিলি করিতেছে। ভদ্র শূদ্র ছোট বড় অনেক লোকের সহিত মিশিয়াছে। কয়েকটি আড্ডাতে গিয়াও বসিয়াছে। এখনও জমিদার সারদাচরণবাবুর সহিত সাক্ষাৎ হয় নাই। তাহার সম্মুখে জীবনচরিত শ্রবণ করিবার অছিলায় খগেন্দ্র বিলম্ব করিতে লাগিল। এই 3 দিনে সে 2টি তথ্য আবিষ্কার করিয়াছে। প্রথম, গত মাঘ মাস হইতে
জমিদার বাবুর কনিষ্ঠ ভ্রাতা নবীনচন্দ্র এবং কৃষ্ণদাস ঘোষালের যুবতী কন্যা লীলাবতী নিরুদ্দেশ। দ্বিতীয়ত, যেদিন হইতে ইহারা নিরুদ্দেশ, তাহার পূর্বরাত্রে এই গ্রামের দুলেদের শৈরভীর মাকে নবীনবাবুর সহিত গাজনতলার হাটের নিকট একত্রে দেখা গিয়াছিল। নবীনচন্দ্রের বয়স, আকার, প্রকার প্রভৃতি সম্বন্ধেও খগেন্দ্র অনুসন্ধান করিয়াছে। ফলে তাহার মনে একটা ধারণা জন্মিয়াছে, গঙ্গায় ভাসিয়া আসা সেই সুরবালা লীলাবতী ভিন্ন আর কেহই নহে, এবং নবীনচন্দ্রই ভবেন্দ্র সাজিয়া বাসুলিপাড়ায় জমিদারি করিতেছে। এসব এখনো অনুমান মাত্র। তেমন বিশ্বাসজনক প্রমাণ খগেন্দ্র এখনো কিছু পায় নাই। এমনকি নীলমণি রজককে শাড়ির সেই ছিন্ন প্রান্তটুকু দেখাইবার অথবা শৈরভীর মাতাকে জিজ্ঞাসাবাদ করিবার সুযোগও তাহার হইতেছিল না। এই কয়দিন মুখোপাধ্যায় মহাশয়ের গৃহেই খগেন্দ্র দিবাভাগে আহার করিয়াছিল। রাত্রে দোকান হইতে গরম গরম লুচি এবং আলু বেগুন ভাজাইয়া আনিয়া তাহাই খায়। এ সপ্তাহের বঙ্গবাসী, সঞ্জীবনী, হিতবাদী ও বসুমতী এই চারিখানি সংবাদপত্র বাহির হইবা মাত্র পাঠাইয়া দিবার জন্য খগেন্দ্র কলিকাতায় পত্র লিখিয়া দিয়াছে। মুখোপাধ্যায়ও দিবস গণনা করিতেছেন। চতুর্থ দিন দ্বীপ্রহরে আহারাদি করিয়া খগেন্দ্র পোস্ট অফিসে গেল। কলিকাতা হইতে আর এক প্যাকেট বিজ্ঞাপন ছাপিয়া আসিবার কথা ছিল। ডাকবাবু সেইমাত্র আহার করিয়া পান চিবাইতে চিবাইতে বাহির হইয়া আসিতেছেন। ডাকগাড়ি আসিবার এখনো বিলম্ব আছে। দুইজনে বসিয়া গল্পগুজব করিতে লাগিলেন। ইতিমধ্যে গাজনতলা থানার দারোগাবাবু আসিয়া উপস্থিত হইলেন। দারোগাবাবু যে, আসুন আসুন, ওরে আপিসের ভেতর থেকে বড় চেয়ারখানা বের করে আন। বলিতে বলিতে ডাকবাবু দাঁড়াইয়া উঠিলেন। একজন রানার গিয়া ঘোড়ার লাগাম ধরিল। দারোগাবাবু নামিয়া আসিলেন। খগেন্দ্র দেখিল দারোগাবাবুটির বয়স অল্প, 24 অধিক হইবে না। সরকারি খাকি পোশাকটার জন্যই একটু ভীষণ দেখাইতেছে, নতুবা হাস্যবদন প্রিয়দর্শন যুবক। ডাকবাবু বলিলেন, এখন আসছেন কোথা থেকে? দারোগাবাবু বলিলেন, নিকটেই একটা গ্রামে গিয়েছিলাম, একটা তদন্ত ছিল বলিয়া খাকি পোশাকের পকেট হইতে রুমাল বাহির করিয়া দারোগাবাবু ললাট ও হস্তদ্বয় হইতে ঘর্মজল অপনোদন করিতে লাগিলেন। ডাকবাবু বলিলেন, আহারাদি এখনো হয়নি বোধ হয়? দারোগাবাবু বলিলেন, না। ডাকবাবু বলিলেন, এইখানেই স্নান টান করুন না, 4টে ভাত চড়িয়ে দিতে বলি। দারোগাবাবু বিনীত হাস্যের সহিত বলিলেন, না না, সেসব কাজ নেই, বড় তেষ্টা পেয়েছে, 1 গেলাস ঠান্ডা জল যদি আনিয়ে দেন। ডাকবাবু বলিলেন, জল কেন, তার চেয়ে খানিকটে শরবত বেশ করে নেবু দিয়ে খান। দারোগাবাবু বলিলেন, আবার অত কষ্ট করবেন? কিচ্ছু কষ্ট না, আমি বাড়িতে বলে আসি। খগেনবাবু, ততক্ষণ আপনি দারোগাবাবুর সঙ্গে আলাপ করুন বলিয়া ডাকবাবু অদৃশ্য হইলেন। দারোগাবাবু খগেনের দিকে চেয়ারখানি ফিরাইয়া বলিল, আপনার পুরো নাম কি? খগেন্দ্র নাম বলিল। দারোগাবাবু বলিলেন, আমার নাম শ্রী অবনীমোহন মিত্র। আপনাকে তো কখনো দেখিনি। খগেন উত্তর দিল, আমি আজ 4 দিন মাত্র এখানে এসেছি। আপনি কতদিন আছেন? দারোগাবাবু বলিলেন, আমি 2 বছর হলো, প্রথম দারোগাগিরিতে পাকা হয়েই এখানে এসেছি। এই প্রকার কথোপকথন হইতে হইতে ডাকবাবু ফিরিয়া আসিলেন। বলিলেন, শরবত করে আনছে। খগেন্দ্রবাবুর সঙ্গে আলাপ হলো? দিন না খগেন্দ্রবাবু, আপনার একখানা বিজ্ঞাপন দারোগাবাবুকে দিন। ইনি সেকালের মুখ্য দারোগা নন, নব্যতন্ত্রের দারোগা, রীতিমতো লেখাপড়া জানা লোক, বিএ ফেল। খগেন্দ্র বলিল, বিজ্ঞাপন আর নেই, আজ ডাকে আসবার কথা আছে। দারোগাবাবু জিজ্ঞাসা করিলেন, কি বিজ্ঞাপন মশাই? ডাকবাবু বলিলেন, উনি যে একখানা বই ছাপাচ্ছেন। দারোগা বলিলেন, কি
আপনি গ্রন্থকার? কাব্য না উপন্যাস? খগেন্দ্র হাসিয়া বলিল, কাব্যও নয়, উপন্যাসও নয়, বরং কতকটা ইতিহাসের ধরনের, বঙ্গীয় জমিদার চরিতমালা। পোস্টমাস্টারের ভৃত্য একটি গেলাসে লেবুর শরবত আনিয়া দাঁড়াইল। দারোগাবাবু তাহা পান করিয়া সুস্থ হইয়া বলিলেন, আহ! খগেন্দ্র পকেট হইতে নিজের পানের ডিবাটি বাহির করিয়া খুলিয়া দারোগাবাবুর সম্মুখে ধরিল। দারোগা বলিলেন, থ্যাঙ্কস, আমি পান খাইনে। খগেন্দ্র বলিল, সে কি মশাই, পান খান না কিরকম? পান খাওয়াই হল পুলিশের প্রধান কার্য। ডাকবাবু হাসিয়া বলিলেন, না, আমাদের দারোগাবাবু এ পানও খান না, সেসব পানটানও খান না। গভর্নমেন্ট এসব লেখাপড়া জানা ভদ্রলোক পুলিশে ঢুকিয়ে ডিপার্টমেন্টটাই মাটি করে ফেলল বলিয়া তিনি হা হা করিয়া হাসিতে লাগিলেন। একটু থামিয়া বলিলেন, কে একজন পয়সা কড়ির অভাবে কোন দারোগাকে পান খাবার জন্যে একটি বাছুর দিয়েছিল না? দারোগাবাবু বলিলেন, হ্যাঁ, সে একটা পুরনো গল্প আছে বটে। এমন সময় ডাকগাড়িখানি আসিল। খগেন্দ্রের নামে একতারা বিজ্ঞাপন ছাপিয়া আসিয়াছিল। প্যাকেট খুলিয়া খগেন্দ্র দারোগাবাবুকে একখানি দিল। দারোগাবাবু সেখানি মনোযোগের সহিত পাঠ করিয়া একটু খুঁটিনাটিভাবেই খগেন্দ্রর পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন। এখানে কতদিন আসা হইয়াছে, আর কতদিন থাকা হইবে, এই কয়দিনে কাজ কতদূর অগ্রসর হইল, ইত্যাদি ইত্যাদি। প্রস্তাবিত পুস্তক সম্বন্ধেও অনেক কথা জিজ্ঞাসা করিলেন। অবশেষে বলিলেন, ইচ্ছা করেন তো খান কতক বিজ্ঞাপন আমাকে দিতে পারেন। গাজনতলায় অনেক লোকজন আসে, থানায়, পোস্ট অফিসে, স্কুলে, এই রকম জায়গায় টাঙিয়ে দেয়া বোখন বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। দারোগাবাবুকে বহু ধন্যবাদ দিয়া খগেন্দ্র তাঁহার হাতে এক গোছা বিজ্ঞাপন দিল। সেগুলি পকেটে লইয়া পোস্টমাস্টারকে অভিবাদনান্তর তিনি ঘোড়া ছুটাইয়া দিলেন। 3 দিন পরে সংবাদ আসিল, সারদাবাবু একটু ভালো আছেন। আজ বিকালে খগেন্দ্রর সহিত সাক্ষাৎ করিবেন। নিজে সঙ্গে করিয়া বাবুর নিকট লইয়া যাইবেন। পূর্ব হইতেই মুখোপাধ্যায় মহাশয় খগেন্দ্রকে এইরূপ আশ্বাস দিয়া রাখিয়াছিলেন। কিন্তু আজ ডাকে 3খানি সংবাদপত্র আসিয়াছে। মুখোপাধ্যায় যুদ্ধকাহিনী পাঠে এমন মশগুল হইয়া পড়িলেন যে তাঁহার আর মাথা তুলিবার অবকাশ নাই। সুতরাং বেলা 4টার সময় খগেন্দ্র একাকী জমিদার বাটি অভিমুখে যাত্রা করিল। ইতিমধ্যে লোকমুখে শুনিয়া সারদাবাবুর জীবনচরিত কতকটা লিখিয়া রাখিয়াছিল, সেই কাগজগুলি সঙ্গে করিয়া লইল। দ্বিতলের একটি সুপ্রশস্ত কক্ষে বাবুর বৈঠকখানা। মেঝের উপর ফরাস বিছানা পাতা রহিয়াছে। মধ্যস্থলে পুরু গালিচার উপর তাকিয়া হেলান দিয়া বাবু উপবিষ্ট। রূপার গড়গড়িতে বিষ্ণুপুরের সুগন্ধি তামাক পুড়িতেছে। নলটি হাতে করিয়া বাবু পাত্রমিত্রগণের সহিত গল্প করিতেছেন, মধ্যে মধ্যে ধূমপানও করিতেছেন। ভিত্তিগাত্রে কয়েকখানি বিলাতি ছবি, 2খানি বৃহদাকার দর্পণ এবং একটি মার্বেল পাথরের ক্লক ঘড়ি শোভা পাইতেছে। খগেন্দ্র সেখানে নীত হইয়া নমস্কার করিয়া দাঁড়াইল। বাবু জিজ্ঞাসা করিলেন, আপনারই নাম খগেন্দ্রবাবু? খগেন বলিল, আজ্ঞে হ্যাঁ। বাবু বলিলেন, আসুন, বসুন। এই কয়দিন আমার শরীরটে বড়ই খারাপ ছিল, তাই আপনার সঙ্গে সাক্ষাৎও করতে পারিনি, আপনার কোনো তত্ত্বও নিতে পারিনি। শুনলাম আমাদের স্কুল ঘরেতে আপনি আছেন, কোনো কষ্ট হচ্ছে না তো? আগে না, কোনো কষ্ট হয়নি, বেশ আছি বলিয়া খগেন্দ্র বিনীতভাবে সারদাবাবুর পানে চাহিল। বাবু 2-4 টান ধূমপান করিয়া বলিলেন, আপনার বাড়ি কলকাতাতেই বুঝি? আপনার বিজ্ঞাপনটি পড়লাম। আপনি বই বের করছেন, বঙ্গীয় জমিদার চরিতমালা, কেমন? খগেন্দ্র মাথা নোয়াইয়া অনুচ্চস্বরে বলিল, আজ্ঞে হ্যাঁ। সারদাবাবু ওষ্ঠযুগল গুটাইয়া
মাথাটি একদিকে হেলাইয়া চক্ষু ঘুরাইয়া বলিলেন, বঙ্গীয় জমিদার চরিত মালা। মালা মালা। পারিষদগণ এই ভঙ্গি দেখিয়া বুঝিল বাবু শ্লেষ করিতেছেন, কিন্তু শ্লেষের প্রকৃত কারণটি কেহই অনুধাবন করিতে পারিল না। তথাপি তাহারা পরস্পরের প্রতি চাহিয়া চাপা হাসির দৃষ্টি বিনিময় করাটাই সুযুক্তি মনে করিল। বাবু বলিলেন, আচ্ছা, মালা কিসের হয় খগেন্দ্রবাবু? ফুলেরই তো হয়। খগেন্দ্র বলিল, ফুলের হয়, মুক্তার হয়, আরও। বাধা দিয়া বাবু বলিলেন, অর্থাৎ ভালো জিনিসেরই হয়, সুন্দর সুন্দর জিনিসেরই হয়, কেমন কি না? কিন্তু ধরুন, এই ঘুঁটে, ছেঁড়া জুতো, তালের আঁটি, ছাই ফেলার কুলো, এমন সব জিনিসের কি মালা হয় মশাই? আমাদের এই বাংলাদেশে যত সব জমিদার বাবুরা আছেন, তাদের চরিত্রগুলো কি মালা তৈরি করবার মতো সুন্দর পবিত্র জিনিস বলে আপনি মনে করেন? বলিয়া হা হা করিয়া হাসিয়া বাবু ধূমপানে মনোযোগ করিলেন। খগেন্দ্র মুহূর্ত মাত্র চিন্তা করিয়া বলিল, আপনি ঠিক বলেছেন, সুন্দর পবিত্র জিনিসেরই মালা হয়, কুৎসিত জিনিসের হয় না। কিন্তু মালা যে গাঁথে, সে নির্বাচনও করে, হাতের কাছে যা পায় তাই নিয়েই গেঁথে ফেলে না। ফুলও তো কত রকমের আছে, গোলাপ, বেল, জুঁই থেকে আরম্ভ করে ঘেঁটু, কাঠমল্লিকা পর্যন্ত। কিন্তু মালিরা বেল, জুঁই, গোলাপ এই সবগুলো নিয়েই কাজ করে। আমিও সেই রকম নির্বাচন করেই এই মালা গাঁথতে বসেছি। এই ধরুন, আমি আপনাকে পূর্বে কখনো চক্ষেও দেখিনি, কিন্তু আপনার সৌরভ আমি সেই কলকাতায় বসেই পেয়েছি। আপনি এই পাড়াগাঁয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে ফুটে আছেন বটে, কিন্তু সৌরভটুকু লুকোবেন কি করে? শুনিয়া সারদাবাবু মৃদু মৃদু হাসিতে লাগিলেন। স্পষ্ট বোঝা গেল তাঁহার মনটা বেশ খুশি হইয়া উঠিয়াছে। পারিষদগণ প্রশংসমান চক্ষে খগেন্দ্রের পানে চাহিতে লাগিল। একজন বলিল, বাহ বাহ, অতি সুন্দর উপমাটি হয়েছে, ইনি অতি যথার্থ কথাই বলেছেন। আমাদের বাবু মশায়ের তুল্য গুণবান ভূস্বামী এই অঞ্চলেই নেই। অতঃপর বিশেষ সহৃদয়তার সহিত বাবু পুস্তকের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। 5 খণ্ড পুস্তকের গ্রাহক হইতে স্বীকৃত হইলেন। জীবনী সম্বন্ধে খগেন্দ্র যেটুকু লিখিয়া আনিয়াছিল তাহা পড়িয়া শুনাইল। বাবু মাঝে মাঝে যে সকল পরিবর্তন ও পরিবর্ধন করিবার প্রস্তাব করিলেন, খগেন্দ্র সেগুলি নোট করিয়া লইতে লাগিল। 2-3 বৎসরের পুরাতন একখানি ফটোগ্রাফ অন্তঃপুরে আছে, সেখানি কল্যপ্রাতে খগেন্দ্রকে পাঠাইয়া দিবেন বলিলেন। অবশেষে খগেন্দ্র বলিল, আপনার কনিষ্ঠ নবীনবাবুর কথা এতে তেমন কিছুই লেখা হয়নি, তার সঙ্গে একবার দেখা হতে পারে? বাবু যেন একটু বিরক্ত হইয়া বলিলেন, নবীন? সে তো এখানে নেই। খগেন বলিল, তিনি কোথায়? বাবু বলিলেন, কলকাতায়। খগেন বলিল, কলকাতা? তাহলে তো আমি নিজে গিয়েই তার সঙ্গে দেখা করতে পারব। তার ঠিকানাটি যদি অনুগ্রহ করে। বাবু বলিলেন, সেদিন তার একখানা চিঠি এসেছে, কি একটা ঠিকানা দিয়েছে, কি ঘোষের লেন কি একটা লিখেছে, এই ভুলে যাচ্ছি। ওহে মাস্টার! অন্য কক্ষ হইতে এক ব্যক্তি আসিয়া দাঁড়াইল। সারদাবাবু বলিলেন, ছোটবাবু এবার চিঠিতে যে ঠিকানাটি লিখেছেন, একটি কাগজে সেটি টুকে এই বাবুকে এনে দাও তো। কাগজখানি লইয়া খগেন্দ্র বলিল, ওদিকে তো আমি প্রায়ই যাই, কলকাতায় ফিরেই তার সঙ্গে দেখা করব। কাল সকালে তাহলে মনে করে ফটোগ্রাফখানি পাঠিয়ে দেবেন। এখন তাহলে আসি, নমস্কার, বলিয়া খগেন্দ্র প্রস্থান করিল। বাসায় ফিরিয়া খগেন্দ্র বিমর্ষভাবে চিন্তা করিতে বসিয়া গেল। নবীনচন্দ্র কলিকাতায় রহিয়াছে, তবে তো খগেন্দ্রর সকল অনুমানই মিথ্যা হইয়া যায়। সে জাল ভবেন্দ্র তবে কে? সুরবালাই বা কে? জাল ভবেন্দ্র যদি নবীন না হয়, তাহা হইলে
সুরবালার লীলাবতী হওয়ার সম্ভাবনা কোথায়? আর সুরবালা যদি বাস্তবিকই লীলাবতী হয়, তবে ভবেন্দ্র নবীনচন্দ্র ছাড়া আর কে হইতে পারে? এই কয়দিন খগেন্দ্র যাহা কিছু সিদ্ধান্ত করিয়াছিল সমস্তই ওলট পালট হইয়া গেল। রাত্রে তাহার লুচি ও বেগুন ভাজা আসিল বটে, কিন্তু অর্ধেক অভুক্ত পড়িয়া রহিল। অনেক রাত্রে তাহার হঠাৎ মনে হইল, আমি তো একটা মস্ত ভুল করিয়া বসিয়াছি। সুরবালার পিত্রালয় বা শ্বশুরালয় বসন্তপুরে, শুধু এইটুকুর উপর নির্ভর করিয়া আমি এই পোস্ট অফিস বসন্তপুরে আসিয়াছি। সুরবালার সেই বসন্তপুর যদি এমন কোনো বসন্তপুর হয় যেখানে ডাকঘর নাই। পরদিন প্রাতে উঠিয়া খগেন্দ্র নীলমণি রজককে ডাকিয়া পাঠাইল। ছিন্ন বস্তুটুকু আজ তাহাকে দেখাইয়া সংশয় ভঞ্জন করিবে। শৈরভীর মাতার সহিত কথোপকথনের কি উপায় হয় তাহাও খগেন্দ্র বসিয়া চিন্তা করিতে লাগিল। ইতিমধ্যে থানা হইতে একজন কনস্টেবল দারোগাবাবুর একখানি পত্র আনিয়া খগেন্দ্রকে দিল। দারোগাবাবু লিখিয়াছেন, বিজ্ঞাপনগুলি পাঠ করিয়া অনেকেই পুস্তকখানির জন্য আগ্রহ প্রকাশ করিতেছেন। খগেন্দ্রবাবু যদি আসিয়া 2-4 দিন গাজনতলায় থাকেন, তবে কিছু গ্রাহক সংগ্রহ হইতে পারে। দারোগাবাবুকে ধন্যবাদ দিয়া খগেন্দ্র লিখিয়া দিল, শীঘ্র একদিন গিয়া সে তাহার সহিত সাক্ষাৎ করিবে। কনস্টেবল পত্র লইয়া চলিয়া গেল। ধোপাবাড়ি হইতে লোক ফিরিয়া বলিল, বাবুর বস্ত্রাদি এখনো প্রস্তুত হয় নাই, প্রস্তুত করিয়া বিকালে নীলমণি লইয়া আসিবে। সারাদিন কাটিল। বিকালে গাজনতলা থানা হইতে একজন কনস্টেবল দারোগাবাবুর দ্বিতীয় পত্রখানি লইয়া পৌঁছিল। তিনি লিখিয়াছেন, আগামীকল্য প্রাতে 2 জন বড় জমিদার থানায় আসিবেন। তাহারা অনেক খণ্ড পুস্তকের গ্রাহক হইবেন আশা আছে। অতএব কল্য বেলা 9টা-10টার মধ্যে খগেন্দ্র নিশ্চয়ই যেন থানায় যায়, কোনো মতে অন্যথা না হয়। পত্র পড়িয়া খগেন্দ্র কনস্টেবলকে বলিল, তুমি বাইরে একটু বসো, আমি চা খেয়ে জবাব লিখে দিচ্ছি। কনস্টেবল গিয়া বাহিরে বসিল। খগেন্দ্র চা পান করিতেছে, এমন সময় নীলমণি রজক ধৌত বস্ত্রের মোট কাঁধে করিয়া প্রবেশ করিল। বস্ত্র মিলাইয়া খগেন্দ্র বলিল, ওহে রজক, এই টুকরোটি দেখো দেখি, এর কোণে এই যে চিহ্ন রয়েছে, এটি কি তোমার দেওয়া চিহ্ন? টুকরাটি হাতে করিয়া নীলমণি চিহ্ন দেখিল। বাহিরে চাহিয়া দেখিল কনস্টেবল বৃক্ষতলে বসিয়া আছে। সন্দিগ্ধভাবে সে খগেন্দ্রের মুখের পানে চাহিতে লাগিল। খগেন্দ্র বলিল, এই চিহ্ন তোমার দেওয়া তো? এ কার বাড়ির চিহ্ন সেইটা আমি জানতে চাই। শাড়ির পার্টিও নীলমণি চিনিয়াছিল। উহা কৃষ্ণদাস ঘোষালের নিরুদ্দিষ্ট কন্যা লীলাবতীর। তাহার সম্বন্ধে গ্রামে যে গুজব আছে তাহাও সে বিলক্ষণ জানিত। সুতরাং মনে মনে প্রমাদ গণিল। ঢোক গিলিয়া বিকৃত কণ্ঠে বলিল, আগে এ মার্কা কার তা কি করে বলবো? আপনি এ পেলেন কোথায়? খগেন্দ্র বিরক্ত স্বরে বলিল, যেখানেই পাই। তোমার শেখো যে কাজ কি? যা জিজ্ঞাসা করি তার উত্তর দাও না। নীলমণি হাত জোর করিয়া বলিল, আগে আগে আমি গরিব মানুষ আগে। খগেন্দ্র রাগিয়া উঠিল, কঠোর স্বরে বলিল, মর বেটা, তুই গরিব কি তালেবর তা কে জিজ্ঞাসা করেছে? তোর দেওয়া মার্কা কি না সেটা সত্যি করে বল। ধমক খাইয়া নীলমণি কাঁপিতে আরম্ভ করিল। কাতর স্বরে বলিল, বাবুমশাই, কি হয়েছে? খগেন্দ্র হঠাৎ বলিয়া ফেলিল, খুন হয়েছে। নীলমণি কাঁদো কাঁদো হইয়া বলিল, দিদি ঠাকরুনকে কে খুন করল? খগেন্দ্র যাহা জানিতে চাহিয়াছিল তাহা জানিল। তথাপি কৃত নিশ্চয় হইবার জন্য জিজ্ঞাসা করিল, হ্যাঁ, খুন করেছে। তোমাদের দিদি ঠাকরুনের নাম কি বলো দেখি? নীলেবতী, ঘোষালদের মেয়ে
নীলাবতী দিদি। হা হা হা, কে খুন করলে বাবুমশাই? খগেন্দ্রের মনের সকল সন্দেহ দূর হইল। একটু রঙ্গ করিবার অভিপ্রায় বলিল, কে আর খুন করবে? তোমাদের জমিদারের ভাই। নীলমণি বলিল, ছোট বাবু। আহা হা হা, তা আমরা কি সেই কালেই জানি? তা বাবুমশাই কি হবে খন? আপনি কি ফুলুস? খগেন্দ্র গম্ভীরভাবে বলিল, হ্যাঁ, আমি পুলিশের ডিটেকটিভ। নীলমণি বলিল, আগে কি বললেন? ডিটেকটিভ, ডিটেকটিভ, তোরা যাকে টিকটিকি বলিস। বলিয়া খগেন্দ্র নিজের গোঁফ জোড়াটি মুচড়াইতে লাগিল। নীলমণি বাহিরের কনস্টেবলের পানে আবার চাহিয়া দেখিল। শেষে খগেন্দ্রের পা দুইটা জড়াইয়া ধরিয়া কাতর স্বরে বলিল, দোহাই হুজুর, আমি গরিব মানুষ, কিচ্ছু জানি নে। আমায় যেন সাক্ষীর ফেসাদে ফেলবেন না। বরং হুজুরের কাপড় যা কেচেছি তার দাম চাইনে, সে টাকাটা হুজুরের পান খাবার জন্য দিলাম। দোহাই টিকটিকি বাবু, দয়া করুন। খগেন্দ্র হাসিয়া বলিল, আচ্ছা যা যা, এসব কথা খবরদার কাউকে যেন বলিস নে। নীলমণি নিজের দুই কান ধরিয়া মর্দন করিতে করিতে বলিল, কখনো না হুজুর, কাউকে বলবো না, জিভে কেটে ফেললেও বলবো না। বলিয়া সে প্রস্থান করিল। বাহির হইয়া নীলমণি ধীর পদে অগ্রসর হইল। পশ্চাতে চাহিতে চাহিতে ঘুর পথ দিয়া একেবারে জমিদার বাটির খিড়কির দ্বারে উপস্থিত। ভিতরে প্রবেশ করিয়া দেখিল সারদাবাবু বারান্দায় বসিয়া সায়ং সন্ধ্যা করিবার জন্য হস্তপদাদি প্রক্ষালন করিতেছেন। নীলমণি ধপাস করিয়া উঠানে বসিয়া পড়িয়া বলিল, হুজুর মা বাপ, আপনার অন্যেই প্রতিপালিত হয়েছি হুজুর, একটা খবর দিতে এলাম, বড়ই বিপদ। সারদাবাবু বলিলেন, কি রে নীলমণি, কি হয়েছে? ক্রন্দনের স্বরে নীলমণি বলিল, আগে খুনি মামলা, গায়ে ওই ফুলুসের এই কি বলে সেই তাই এসেছে। আশ্চর্য হইয়া সারদাবাবু বলিলেন, কি এসেছে রে? ব্যাপার কি? পুলিশের কি এসেছে? নীলমণি বলিল, আগে নামটা ভুলে গেলাম হুজুর, সেই যে দেয়ালের পাঁচিলে ভেড়ায়, মাথা নাড়ে, ন্যাজ নাড়ে। সারদাবাবু অধিকতর আশ্চর্য হইয়া বলিলেন, মাথা নাড়ে, ন্যাজ নাড়ে, কি বলছিস রে? খেপে গেলি নাকি? দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীলমণি বলিল, আগে খেপে যাওয়ারই দাকিল। হ্যাঁ, এই মনে পড়েছে, এই টিকটিকি, ফুলুসের টিকটিকি গায়ে এসেছে গো। বলিয়াই স্কুল ঘরে যাহা কিছু ঘটিয়াছিল সমস্তই নীলমণি বর্ণনা করিল। শেষে করজোড়ে বলিল, এ খবরটা যে আমি দিলাম সেটা যেন প্রকাশ হয় না হুজুর, তাহলে গরিব মারা যাবে। চিরকাল নুন খেয়েছি, সেটা ভুলতে না পেরেই খবরটা দিয়ে গেলাম। ছোট দাদা ঠাকুরের পান বাঁচাবার জন্য যা করতে হয় তা করুন, এখন পেন্নাম হই। নীলমণি চলিয়া গেলে সারদাবাবুর সায়ং সন্ধ্যা করা ঘুচিয়া গেল। পোস্ট অফিসে দারোগার সহিত খগেন্দ্রের সাক্ষাৎ হওয়া, অদ্য প্রাতে থানা হইতে তাহার নিকট কনস্টেবল আসা সারদাবাবু শুনিয়াছিলেন। নবীনের কলিকাতার ঠিকানা জানিবার জন্য খগেন্দ্র যে ব্যগ্রতা প্রকাশ করিয়াছিল তাহাও মনে পড়িল। সুতরাং নীলমণির দেওয়া সংবাদ অবিশ্বাস করার কোনো কারণই তিনি পাইলেন না। দ্বিতলের উপরে উঠিয়া জননী, ভগিনী প্রভৃতির সহিত কিয়ৎক্ষণ গোপন পরামর্শ করিলেন। অবশেষে বৈঠকখানায় আসিয়া একজন বিশ্বস্ত কর্মচারীকে ডাকিয়া পাঠাইলেন। অল্পক্ষণ পরামর্শের পর রাত্রি 9টার সময় কর্মচারী বাহির হইয়া গেল। অর্ধঘণ্টা পরে ফিরিয়া আসিয়া বলিল, সে তো 5,000-এর কম কিছুতেই রাজি হচ্ছে না। বলছে খুনের বিশিষ্ট প্রমাণ তার হাতে আছে, কেবল স্ত্রীলোকটি কে সেইটুকু জানতে বাকি ছিল, তাও এখানে এসে জেনে ফেলেছে। বললে এখন অর্ধেক টাকা 2,500 দাখিল করতে হবে। প্রমাণের অভাবে খাতেমা রিপোর্ট দিয়ে বাকি 2,500 নেবে। সারদাবাবু অন্তঃপুরে গিয়া আবার পরামর্শ করিলেন। একটি পুঁটুলিতে
10 টাকার নোটে গিনিতে 2500 টাকা বাঁধিয়া আনিয়া কর্মচারীর হস্তে দিলেন। গভীর রাত্রে খগেন্দ্র টাকাগুলি গনিয়া লইয়া কর্মচারীকে অভয় দিয়া বিদায় করিল। শয়ন করিয়া আপন মনে হাসিতে লাগিল আর বলিতে লাগিল, একেই বলে গাছে না উঠতেই এক কাঁদি। অনেক রাত্রি অবধি খগেন্দ্র ঘুমাইল না। সে মনে এই প্রকার চিন্তা করিতে লাগিল, যখন এতদূর অগ্রসর হইয়াছি তখন কোনো মতেই ছাড়া হইবে না। ওই জাল ভবেন্দ্র যে কে তাহা আবিষ্কার করিতেই হইবে। পূর্বে মনে করিয়াছিলাম সে নবীন নহে, কিন্তু ইহা ঠিক কি? কলিকাতা হইতে একখানা চিঠি আসিয়াছে, তাহাতে ঠিকানাটা দেওয়া আছে। কেবলমাত্র এইটুকু হইতেই কেন সিদ্ধান্ত করিব যে নবীন বাসুলিপাড়ায় গিয়া ভবেন্দ্র সাজে নাই? আমি তো এই বসন্তপুরে রহিয়াছি। কলিকাতার ঠিকানা দিয়া কাহাকেও একখানা চিঠি যদি লিখি, অপর খামের মধ্যে তাহা ভরিয়া যদি কলিকাতার কোনো বন্ধুর নিকট পাঠাইয়া দিই এবং তাহাকে ওইখানি ডাকবাক্সে ফেলিয়া দিতে বলি, তাহা হইলে কি প্রমাণ হয়? কিছুই না। সুতরাং এবার কলিকাতায় গিয়াই অনুসন্ধান করিতে হইবে ওই ঠিকানায় নবীন যথার্থ বাস করে কিনা। আচ্ছা, যদি গিয়া দেখি নবীন সেখানে সশরীরে বর্তমান আছে, তাহা হইলে কি করিব? এই লীলাবতী এখান হইতে কোথা দিয়া কোথায় গেল, কি করিল, সেই সমস্ত অনুসন্ধান করিলেই জাল ভবেন্দ্রর আসল পরিচয় পাওয়া যাইবে। সেটা এখান হইতে সারিয়া যাওয়া কর্তব্য। শৈরভীর মাকে জিজ্ঞাসাবাদ করিতে হইবে, কিন্তু সে প্রকৃত কথা বলিবে কি? লীলাবতী খুন হইয়াছে, আমি ডিটেকটিভ এখানে তদন্তে আসিয়াছি, এ কথা কল্লই গ্রামময় রাষ্ট্র হইয়া যাইবে, সন্দেহ নাই। সুতরাং শৈরভীর মার কাছে কোনো কথা বাহির করা শক্ত হইবে। এক, যদি আমি সত্য সত্যই পুলিশ হইতাম, সঙ্গে 2-4 জন কনস্টেবল চৌকিদার থাকিত, হাতকড়ি থাকিত, হাজতে বন্ধ করিতে পারিতাম, তাহা হইলে ভয় দেখাইয়া স্তোক দিয়া কোনো রকমে তাহাকে স্বীকার করাইতে পারিতাম। সেসব কিছুই নাই। আমি হইয়াছি ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। এখন কি করা যায়? বিছানা হইতে উঠিয়া খগেন্দ্র আলো জ্বালিল। ঘরের মধ্যে কিয়ৎক্ষণ পায়চারি করিয়া বেড়াইল। বেড়াইতে বেড়াইতে হঠাৎ দারোগার লিখিত শেষ চিঠিখানির উপর তাহার দৃষ্টি পড়িল। সেখানি খুলিয়া খগেন্দ্র আরেকবার পাঠ করিয়া শেষে আপন মনে বলিতে লাগিল, এই তো একজন আসল পুলিশ রহিয়াছে। বাক্সে আমার টাকাও যথেষ্ট রহিয়াছে। টাকায় বশীভূত করিয়া এই দারোগার দ্বারাই কার্য উদ্ধার করিতে পারিতাম। কিন্তু ইনি যে আবার পান খান না। কিয়ৎক্ষণ পদচারণা করিয়া দীপ নির্বাণ করিয়া খগেন্দ্র আবার শয়ন করিল। শয়ন করিয়া খগেন্দ্র আবার ভাবিতে লাগিল, পান খান না, আবার কবিতা পড়েন। আমি পুস্তক ছাপাইতেছি শুনিয়াই প্রথমেই জিজ্ঞাসা করিলেন, কাব্য না উপন্যাস? আচ্ছা, এক কাজ করিলে হয় না? লোকটা তো নব্যতন্ত্রের কলেজ পড়ুয়া শুনিলাম। আমি যদি বেশ একটি প্রণয়ের গল্প বানাইয়া উহাকে বলিতে পারি, আমি নিজেই যেন নায়ক, এই রহস্যটি উদ্ঘাটন করিতে পারিলেই যেন আমাদের মিলন সম্পন্ন হয়, তাহা হইলে নিশ্চয়ই উহার মন ভিজিবে এবং তাহার কনস্টেবল হাতকড়ি ও হাজত সমস্ত লইয়া আমায় সাহায্য করিতে অগ্রসর হইবে। এই ঠিক হইয়াছে। এখন গল্পটি কিরূপ তৈয়ারি করা যায়? ওই সব কথাই কেবল একটু উলট পালট, কোথাও বা কিঞ্চিত পরিবর্তন, কোথাও বা একটু পরিবর্ধন, আবশ্যক মতে অল্প বিস্তর পরিবর্জন, সে ঠিক হইবেক্ষণ। সেই রাত্রে খগেন্দ্র যখন নিদ্রা গেল তখন প্রায় 3টা বাজিয়াছে। পরদিন বেলা 7টার সময় তাহার ঘুম ভাঙিল।
চা পান ইত্যাদি শেষ করিয়া পদব্রজে গাজনতলার থানার অভিমুখে যাত্রা করিল। গাজনতলা বসন্তপুর হইতে ১.৫ ক্রোশ দূরে অবস্থিত। ৮ ঘটিকার পর থানায় পৌঁছিয়া শুনিল দারোগাবাবু তখনও অন্তঃপুর হইতে বাহির হন নাই। ভৃত্য মুখে নিজের আগমন সংবাদ পাঠাইয়া দারোগাবাবুর বৈঠকখানায় খগেন্দ্র উপবেশন করিল। কিয়ৎক্ষণ পরে দারোগাবাবু গেঞ্জি গায়ে, চটিজুতা পায়ে হাসিতে হাসিতে বাহির হইয়া আসিলেন। তাহার হাতে একখানি নূতন মাসিক পত্র। খগেন্দ্রকে অভ্যর্থনা করিয়া বলিলেন, এক পেয়ালা চা খাবেন? খগেন্দ্র বলিল, ধন্যবাদ, আমি এক দফা চা খেয়ে বেরিয়েছি যে। এতখানি পথ হেঁটে এসেছেন, শ্রান্ত হয়েছেন, আরও এক দফা হোক না মশাই। খগেন্দ্র সম্মতি জানাইলে দারোগাবাবু ভৃত্যকে ডাকিয়া চা আনিতে আদেশ করিলেন। ২-৪টি শিষ্টাচারের কথার পর দারোগাবাবু বলিলেন, আপনি এত সকালে এসে পড়েছেন, আপনার জমিদার চরিতমালার খদ্দেররা ১০টার আগে এসে তো পৌঁছবে না। ঈষৎ হাসিয়া খগেন্দ্র বলিল, আমি এই বঙ্গীয় জমিদার চরিতমালার বিজ্ঞাপন নিয়ে বেরিয়েছি, এটা একটা ভান মাত্র। দারোগাবাবু কয়েক মুহূর্তকাল খগেন্দ্রের মুখের পানে সকৌতুকে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, আমি তা জানি। এই উত্তরে খগেন্দ্র একটু বিস্মিত ও শঙ্কিত হইল। তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, কি জানেন? কেমন করে জানলেন? দারোগাবাবু বলিলেন, সেদিন পোস্ট অফিসে আপনার সঙ্গে কথাবার্তা কয়ে আমার মনে একটু সন্দেহ উপস্থিত হয়। আমি তাই আপনার বিজ্ঞাপনের কাগজখানি সেই দিনই কলকাতায় পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দিই। কাল রাত্রে তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছি ও ঠিকানায় কোনো পাবলিশিং ফার্ম নেই এবং কলকাতার কোনো ছাপাখানায় ওরকম কোনো বই কেউ ছাপতে দেয়নি। খগেন্দ্রের বুকের ভিতরটা গুড়গুড় করিয়া উঠিল, কিন্তু সে ভাবটা সে যথাসাধ্য গোপন করিয়া বলিল, আর কি জেনেছেন? দারোগাবাবু হাসিয়া বলিলেন, আর জেনেছি যে আপনি ফেরারি আসামি নন, বদমায়েশের তালিকাতেও আপনার নাম নেই। খগেন্দ্র ক্ষীণ স্বরে বলিল, আর? দারোগাবাবু বলিলেন, আর কিছু এখনো জানতে পারিনি। শুনিয়া খগেন্দ্র মনে কতকটা আশ্বাস পাইল। বলিল, আচ্ছা, আমার প্রতি আপনার এরকম গুরুতর সন্দেহই যদি ছিল, তবে আমার কেতাবের খদ্দের জোটাবার জন্য আপনি চেষ্টা করলেন কেন? আমাকে ডেকেই বা পাঠালেন কেন? দারোগা বলিলেন, যখন ডেকে পাঠিয়েছিলাম তখনও কলকাতা থেকে তার পাইনি। তেমন তেমন টেলিগ্রাম এলে আপনাকে গ্রেপ্তার করার জন্য কোথায় খুঁজে বেড়াবো, তাই ডেকে পাঠিয়েছিলাম। কেতাবের খদ্দের উদ্দের আপনার ভাষাতেই বলি, ওগুলো আমার ভান মাত্র। বলিয়া দারোগাবাবু হা হা করিয়া হাসিতে লাগিলেন। খগেন্দ্র কিন্তু হাসিল না। মুখখানি মলিন করিয়া আনত নেত্রে সে নীরব রহিল। দারোগাবাবু মাঝে মাঝে তাহার পানে চাহিতে লাগিলেন। শেষে অপ্রতিভ হইয়া বলিলেন, খগেনবাবু, আপনি কি রাগ করলেন? দেখুন, আমরা পুলিশের লোক, সন্দেহ করাই আমাদের ব্যবসা। আমি সরকারি চাকরের কর্তব্য পালন করেছি মাত্র। আপনি তাতে দুঃখিত হচ্ছেন কেন? খগেন্দ্র মুখ না তুলিয়াই বলিল, সে তো ঠিক কথা। দারোগাবাবু কোমল স্বরে বলিলেন, তবে আপনি মুখখানা অমন বিমর্ষ করে রয়েছেন কেন? খগেন্দ্র এবার চোখ তুলিল, ধীরে ধীরে বলিল, আপনি আমায় চোর বদমায়েশ বলে সন্দেহ করেছিলেন, তার জন্য আমি দুঃখিত হইনি। আমি একটা আশা করে আপনার কাছে এসেছিলাম, সেই আশা ভঙ্গ হবার উপক্রম দেখেই আমার মনটা কিছু ব্যাকুল হয়েছে। দারোগাবাবু আশ্চর্য হইয়া বলিলেন, আমার কাছে আশা করে এসেছিলেন? কি বিষয়? খগেন্দ্র বলিল, কতগুলি বিষয়ের অনুসন্ধান করবার জন্যেই আমার এই অঞ্চলে আসা। তার উপর আমার সারা জীবনের সুখ দুঃখ নির্ভর করছে। আপনি পুলিশের কর্মচারী, আপনি মনে করলেই তদন্ত করে
খবরগুলি আমায় দিতে পারতেন। দারোগাবাবু বলিলেন, আমি তদন্ত করে আপনাকে খবর দিতে পারতাম? ব্যাপার কি কিছুই বুঝতে পারছি নে। আচ্ছা খগেনবাবু, যদি আপনার প্রকৃত নাম খগেনবাবুই হয়, আপনার আশাভঙ্গ হবার কারণটি কি আমায় যদি খুলে বলেন, তাহলে আমি বুঝতে পারি আপনার কোনো সাহায্য আমার দ্বারা হবে কি না। খগেন্দ্র বলিল, আপনার মনে যখন এখনও সন্দেহ যে আমি নিজের নাম যা বলেছি তা আমার প্রকৃত নাম নয়, তখন আপনার কাছে আমার সাহায্য লাভের আশা কি? ভৃত্য চা আনিল। খগেন্দ্র পেয়ালাতে চামচ সঞ্চালন করিতে করিতে বলিল, আমি এখানে সম্পূর্ণ অপরিচিত, কাকেই বা ডেকে এনে প্রমাণ করি যে আমার নাম প্রকৃতই খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? দারোগাবাবু অল্পক্ষণ কি চিন্তা করিয়া বলিলেন, আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয় আর আমি ধর্মপথে থেকে উপকারটুকু করতে পারি, তাহলে নিশ্চয়ই করব। আপনার নামের জন্যে আটকাবে না। খগেন্দ্র আগ্রহের সহিত বলিল, আপনি ধর্মপথে থেকেই আমার উপকার করতে পারেন। শুধু আমার উপকার নয়, বাংলাদেশের একটি প্রাচীন সম্ভ্রান্ত পরিবারও আপনার কাছে চিরঋণী হয়ে থাকবে। দারোগাবাবু বলিলেন, ব্যাপারটা তাহলে আমায় খুলেই বলুন। খগেন্দ্র চায়ের পেয়ালায় মুখ দিল, 3-4 চুমুক পান করিয়া বলিল, সমস্তই আমি খুলে বলছি। বলিয়া চাটুকু নিঃশেষ করিয়া পেয়ালা নামাইয়া রাখিয়া রুমালে মুখ মুছিতে মুছিতে আরম্ভ করিল, একজন পুরুষ আর একজন স্ত্রীলোক কোনো স্থানে গিয়ে একটা বিষম জুয়াচুরি করবার ফন্দিতে আছে। আমি তাদের সেই জুয়াচুরিতে বাধা দিতে চাই। স্ত্রীলোকটি যে কে তা আমি এখানে এসে জানতে পেরেছি, কিন্তু পুরুষটি যে কে তা এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। দারোগাবাবু বলিলেন, কোথায় এ জুয়াচুরি হচ্ছে? খগেন্দ্র বলিল, সেইটি এখন বলবো না, মাফ করবেন, তবে এই পর্যন্ত বলতে পারি এখান থেকে সেই স্থান বহু দূর, এই জেলাতে নয়, এই ডিভিশনেও নয়। দারোগা বলিলেন, স্ত্রীলোকটি কে? খগেন বলিল, বসন্তপুরের কৃষ্ণদাস ঘোষালের মেয়ে লীলাবতী। কি করে জানতে পারলাম তাও বলি। বলিয়া শাড়ির আঁচল হইতে টুকরা কাটিয়া আনা নীলমণির অযোগকে তাহা দেখানো এবং নীলমণির স্বীকারোক্তি খগেন্দ্র বর্ণনা করিল। দারোগা শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, আপনি ইংরাজি ডিটেকটিভ গল্প খুব পড়েন বুঝি? আপনি দেখছি একজন দ্বিতীয় শার্লক হোমস। খগেন বলিল, শার্লক হোমসের প্রতিভা আমাতে থাকলে আর ভাবনা কি ছিল। দারোগাবাবু মাসিক পত্রখানির পাতা উল্টাইতে উল্টাইতে জিজ্ঞাসা করিলেন, আপনি বললেন পুরুষটি যে কে তা আপনি নিশ্চিত জানতে পারেননি, কাউকে আপনার সন্দেহ হয় কি? খগেন্দ্র বলিল, হয়। যে রাত্রে লীলাবতী তার শ্বশুর বাড়ি ময়নামতি গ্রাম থেকে নিরুদ্দেশ হয়, সেই রাত্রেই আপনার এই গাজনতলার কাছেই বসন্তপুরের শৈরভীর মা বলে একটা স্ত্রীলোকের সঙ্গে জমিদার সারদাবাবুর ছোট ভাই নবীনকে একত্রে পথ চলতে দেখা গিয়েছিল। নবীনও সেই রাত্রি থেকে নিরুদ্দেশ, তাই আমার সন্দেহ হয়তোবা ওই নবীনের সঙ্গেই লীলাবতী গৃহত্যাগ করে গিয়েছে, আর তারাই গিয়ে ওই জুয়াচুরিটি করবার চেষ্টায় আছে। দারোগাবাবু ভৃত্যকে ডাকিয়া বলিলেন, ওরে যা তো, মুন্সিবাবুর কাছ থেকে 4-5 মাসের পুরানো স্টেশন ডায়েরিগুলি সব নিয়ে আয়। খগেন বলিল, আপনার স্টেশন ডায়েরিতে এ সম্বন্ধে কিছু আছে নাকি? দারোগাবাবু সে কথার উত্তর না দিয়া বলিলেন, আপনি যে জুয়াচুরিতে বাধা দিতে চাইছেন, এসব অনুসন্ধান করছেন, এ শুধু ধর্ম ভেবে পরের উপকার করবার জন্যে? খগেন্দ্র বলিল, মোটেই নয়, আমার ঘোর স্বার্থ আছে। দারোগাবাবু বলিলেন, কীরকম? খগেন্দ্র তখন যেই কল্পিত উপন্যাসটি আরম্ভ করিল তাহা সংক্ষেপে এই জমিদারের একটিমাত্র পুত্র ছিল,
পিতামাতার সহিত পুরীধামে রথযাত্রা দেখিতে যাইয়া সে হারাইয়া যায়। সে আজ 25 বৎসর আগেকার কথা। জমিদার বাবুর স্ত্রী বিয়োগ হইলে অধিক বয়সে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। এই স্ত্রীর গর্ভে একটি কন্যা জন্মে। খগেন্দ্রের সহিত সেই মেয়েটির পরিচয় এবং ভালোবাসা। বাড়িতে মেম রাখিয়া জমিদার বাবু মেয়েটিকে ইংরাজি পড়াইতেন। খগেন্দ্র তাহাকে বাংলা শিক্ষা দিত। 2 বৎসর হইল জমিদার বাবু পরলোক গমন করিয়াছেন। তিনি উইল করিয়া গিয়াছেন কন্যাটির 16 বৎসর বয়স হইলে খগেন্দ্রর সহিত বিবাহ হইবে এবং উভয়ে সম্পত্তি সমভাবে পাইবে। ইতিমধ্যে দেওয়ান বালিকার অভিভাবক স্বরূপ সম্পত্তি রক্ষা করিবেন। মেয়েটির বয়স এখন 15 বৎসর। আর 1 বৎসর পরেই তাহাদের 2 জনের বহুদিন পোষিত মিলন আশা ফল হইত। কিন্তু 2 মাস হইল এক ব্যক্তি আসিয়া বলিতেছে, আমি সেই পুরীতে হারাইয়া যাওয়া বংশধর। গ্রামেই 2-4 জন প্রধান লোক ও কয়েকজন অসন্তুষ্ট আমলাকে বশ করিয়া বিষয় সম্পত্তি দখলের জন্য সে মোকদ্দমা করিবার আয়োজন করিতেছে। সে আসিবার কিছু পূর্বে অন্তঃপুরে এক অপরিচিত স্ত্রীলোক নিজেকে অনাথা বলিয়া পরিচয় দিয়া প্রবেশ করিয়াছিল এবং আশ্রয় পাইয়াছিল। সম্প্রতি ধরা পড়িয়াছে যে ওই স্ত্রীলোকটা সেই পুরুষকে গোপনে গোপনে নানা সংবাদ দিয়া পত্র লেখে। স্ত্রীলোকটি যে লীলাবতী ইহা নীলমণি রজকের দ্বারাই প্রমাণ হইতেছে, কিন্তু পুরুষটা যে কে সেইটি জানিতে পারলেই কার্যসিদ্ধি হয়। নব্য দারোগাবাবু এই কাহিনী বিস্ময় বিস্ফারিত নেত্রে শুনিয়া যাইতেছিলেন। শেষ হইলে বলিলেন, এ যে মশাই রীতিমতো একখানি উপন্যাস, আশ্চর্য কাণ্ড তো। খগেন্দ্র দেখিল ঔষধটি বেশ ধরিয়াছে। একজন কনস্টেবল এই সময় খানকয়েক স্টেশন ডায়েরি বহি আনিয়া দারোগাবাবুর সম্মুখে রাখিল। তিনি কিছুক্ষণ সেগুলার পাতা উল্টাইয়া একটা স্থান অভিনিবেশ সহকারে পড়িতে লাগিলেন। বহি হইতে চক্ষু না তুলিয়াই জিজ্ঞাসা করিলেন, সেই স্ত্রীলোকটির কি নাম বললেন? কার মা? খগেন্দ্র বলিল, সৌরভীর মা। দারোগাবাবু মৃদু হাস্য করিয়া বলিলেন, এই দেখুন। খগেন্দ্র দেখিল ময়নামতি গ্রামের চৌকিদার বাসিরুদ্দি শেখ লিখিয়াছে, গত রাত্রে রোদ দিতে বাহির হইয়া ময়নামতি ও গাজনতলায় সরহদ্দের নিকট 2 জন স্ত্রীলোককে সন্দেহজনক অবস্থায় যাইতে দেখে এবং চৌকিদারের জিজ্ঞাসায় তাহারা যাহা যাহা বলিয়াছিল তাহাও ডায়েরিভুক্ত করা হইয়াছে। খগেন্দ্র পরিশেষে বলিল, তবে তো দেখছি ঠিকই সন্দেহ করেছিলাম, নবীনের সঙ্গে লীলাবতী পালিয়েছে। দারোগা বলিলেন, আমারও তাই বিশ্বাস। অনেকক্ষণ ধরিয়া এই প্রসঙ্গ চলিল। যদি মাফ করেন তো জিজ্ঞাসা করি। ইত্যাকার সসংকোচ ভূমিকা করিয়া মাঝে মাঝে দারোগাবাবু সেই কাল্পনিক মেয়েটির কথাও খগেন্দ্রকে জিজ্ঞাসা করিতে লাগিলেন। লজ্জায় রাঙা হইয়া কণ্ঠের স্বর সাধ্যমতো কম্পিত করিয়া খগেন্দ্র সেই সকল উত্তর দিতে লাগিল। তাহা হইতে দারোগাবাবুর স্পষ্টই ধারণা জন্মিল মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী এবং এই 2 জনের প্রেমটি স্বর্গেরই জিনিস, মর্তে তাহার তুলনা নাই। ফলত দারোগাবাবু প্রতিশ্রুত হইলেন বেআইনি না করিয়া নিজের এলাকার মধ্যে খগেন্দ্রকে যত দূর সাহায্য তিনি করিতে পারেন তাহা করিবেন। বসন্তপুর, 25শে জ্যৈষ্ঠ। প্রিয় ভগ্নী কনকলতা, তোমায় শেষ পত্র লিখিবার পর অনেকগুলি নূতন কথা জানিতে পারিয়াছি। এখানকার দারোগাবাবু আমার একজন পরম বন্ধু। তাহার সাহায্যে সৌরভীর মাকে রীতিমতো জেরা করিয়া অনেক কথা বাহির করা গিয়াছে। মাগি কি সহজে বলে? যখন কনস্টেবল তাহাকে হাতকড়ি পরাইতে উদ্যত হইল তখন সকল কথা সে প্রকাশ করিল। নবীনচন্দ্র তাহাকে টাকা খাওয়াইয়া
ময়নামতি পাঠাইয়া দিয়াছিল। সেখানে সন্ধ্যার পর পৌঁছিয়া নির্জন পুকুর ঘাটে লীলাবতীকে পাইয়া সে বলে, তোমার মা অত্যন্ত পীড়িতা, ইহারা পাঠাইবেন না জানিয়া গোপনে তিনি পালকি পাঠাইয়া দিয়াছেন। 16 জন বেহারা ও পালকি গ্রামের বাহিরে অপেক্ষা করিতেছে। রাত্রি 10টার সময় আমি খিড়কির দরজার নিকট দাঁড়াইয়া থাকিব, তুমি বাহির হইয়া আসিও, মার সঙ্গে দেখা করাইয়া আবার তাড়াতাড়ি তোমায় ফিরাইয়া আনিব। বোকা মেয়ে সেই কথায় বিশ্বাস করিয়া শৈভীর মার সহিত বাহির হয়। গ্রাম হইতে কিছু দূরে বটবৃক্ষের ছায়ায় গরুর গাড়ি লইয়া নবীন লুকাইয়াছিল। সে লীলাবতীকে ধরিয়া মুখে কাপড় গুঁজিয়া গরুর গাড়িতে তুলিয়া প্রস্থান করে। শৈরভীর মা বলিল, সে গাড়োয়ানের নাম বলাই ঘোষ। দারোগাবাবু বলাই ঘোষকে আনাইয়াও জিজ্ঞাসাবাদ করিয়াছেন। সেও শৈরভীর মার উক্তি সমর্থন করে। তাহার নিকট হইতে আরও জানা গিয়াছে, নয়নপুরের নিকট এক বাগান বাড়িতে ইহারা গিয়া উঠিয়াছিলেন। আগামী কল্য দারোগাবাবু সহ আমি নয়নপুর যাত্রা করিব। সেখানে যেরূপ শুনিতে পাই তাহা পরে জানাইব। তোমার স্নেহের খগেন দাদা। বসন্তপুর, 27 জ্যৈষ্ঠ। প্রিয় ভগ্নী কনকলতা, গত পরশু দিবস তোমায় একখানি পত্র লিখিয়াছি, পাইয়া থাকিবে। দারোগাবাবু আমায় সঙ্গে লইয়া যান নাই। তিনি একাই নয়নপুরের বাগান বাড়িতে অনুসন্ধান করিতে গিয়াছিলেন। তিনি ফিরিয়া অদ্য বলিলেন, লীলাবতী প্রায় মাসাধিক কাল ওই বাগান বাড়িতে আবদ্ধ ছিল। নবীন মাঝে মাঝে আসিত এবং লীলাবতীকে অনেক অনুনয় বিনয় করিত। লীলা কিন্তু সর্বদা কাঁদা কাটা করিত এবং নবীনকে দেখিলেই বলিত, যদি আমার কাছে আসিবে তো আমি ছাদ হইতে লাফাইয়া পড়িব। মাসখানেক পরে এখান হইতে নবীন লীলাবতীকে রাত্রিকালে কালনায় লইয়া যায় এবং নৌকাযোগে সেখান হইতে কোথায় যাত্রা করে তাহা এখনও প্রকাশ হয় নাই। দারোগাবাবুর সাহায্য না পাইলে আমি এই সকল কিছুই জানিতে পারিতাম না। সৌভাগ্যক্রমে কালনা থানার ইন্সপেক্টর বাবু আমাদের এই দারোগাবাবুর বন্ধু। তিনি আমায় চিঠি দিয়া সেখানে পাঠাইতেছেন। কালনায় গিয়া তাহার সাহায্যে আমি যদি সেই সকল মাঝি মাল্লাকে বাহির করিতে পারি, তবে সেখান হইতে তাহারা কোথায় গেল, কি করিল, সবই জানা যাইবে। এখন যত দূর দেখিতেছি, সম্ভবত সুরবালা ওরফে লীলাবতী ক্রমে নবীনের কবল হইতে পলাইয়া গিয়াছিল। পরে ওই জাল ভবেন্দ্রর সহিত কোথাও একত্র হইয়া ষড়যন্ত্র করিয়া তোমাদের ওখানে পৌঁছিয়াছে। তুমি যদি ইতিমধ্যে কোনো সংবাদ পাইয়া থাকো, তবে তুমি আমায় কালনার ঠিকানায় পুলিশের ইন্সপেক্টর বাবুর কেয়ারে পত্র লিখিবে। তোমার স্নেহের খগেন দাদা। বাসুলিপাড়া, 31 জ্যৈষ্ঠ। প্রণামপূর্বক নিবেদন মিদং। পরম পূজনীয় দাদা মহাশয়, পত্র দ্বারা আমার বহু বহু প্রণাম জানিবেন। দেখুন, ঠিক হলো তো? এবার আর বলিতে পারিবেন না যে আপনাকে জ্যেষ্ঠচিত ভক্তি শ্রদ্ধা প্রদর্শনে আমি ত্রুটি করিতেছি। আপনার পত্র দুইখানি পাইয়াছি। একটি সংবাদ আমি জানিতে পারিয়াছি, যিনি ভবেন্দ্র সাজিয়াছেন তিনি পূর্বে নাকি 3 তারিয়া মঠের মহান্ত ছিলেন। বাবু একদিন দেওয়ানজির সহিত কথোপকথন করিতেছিলেন, আমি আড়ালে থাকিয়া শুনিয়াছিলাম। কিন্তু এই 3 তারিয়া কোথায় তাহা কিছুই প্রকাশ করেন নাই। এবাটির সমস্ত মঙ্গল। ভবেন্দ্রবাবু যেই হউন, সত্যই হউন আর জালই হউন, তিনি বৌরানীর সহিত সত্যকার প্রেমেই পড়িয়া গিয়াছেন। মাঝে বৌরানীর জ্বর হইয়াছিল। একদিন অবস্থা একটু শঙ্কাজনক হইয়া ওঠে। সেদিন বৌরানীর বিছানার নিকট চেয়ার পাতিয়া তিনি বসিয়াছিলেন। আমি হঠাৎ ঢুকিয়া দেখি তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতেছে। কেহ যদি কাহাকেও সত্য সত্য ভালোবাসে, দেখিতে আমার বড় ভালো লাগে।
আপনার কুশল সংবাদ লিখিবেন। ইতি আপনার স্নেহের ভগ্নী কনকলতা। কাল না 6ই আষাঢ়। কল্যাণী আসু। কয়েকদিন হইল তোমার একখানি পত্র পাইয়াছি। তুমি লিখিয়াছ যে জাল ভবেন্দ্র পূর্বে 3 তারিয়া মঠে থাকিত, কিন্তু সে যে কোথায় তাহা আমি কিছুতেই নির্ণয় করিতে পারিতেছি না। সেখানে কোনো ডাকঘর নাই, থাকিলে পোস্টাল গাইডেই নাম খুঁজিয়া পাইতাম। যাহা হোক, এই অনুসন্ধান শীঘ্রই আমাকে করিতে হইবে। এখানে আসিয়া ইন্সপেক্টর বাবুর সাহায্যে মাঝি মাল্লাগণকে জিজ্ঞাসাবাদ করিয়া যাহা শুনিয়াছি, তাহাতে রহস্য গভীরতর হইয়া পড়িয়াছে। দরিবুল্লা মাঝির কথায় ইহাই প্রকাশ হইতেছে যে একজন বাবু একটি রুগ্না স্ত্রীলোককে লইয়া তাহার নৌকায় আহরণ করেন। স্ত্রীলোকটি ওই বাবুর প্রতি অত্যন্ত বিমুখ ছিল এবং সর্বদা কান্নাকাটি করিত। কোনো দিন আহার করিত, কোনো দিন করিত না। বাবুকে কাছে যাইতে দিত না। একদিন অপরাহ্নকালে হঠাৎ নৌকায় গোল ওঠে। ছুরি আনো, ছুরি আনো। স্ত্রীলোকটি আত্মহত্যা করিবার অভিপ্রায়ে গলায় দড়ি দিয়াছিল। বাবু তাহা দেখিতে পাইয়া গোল করেন। তখন সকলে গিয়া দড়ি কাটিয়া তাহাকে নামাইল। স্ত্রীলোকটি প্রথমত অজ্ঞান অবস্থায় ছিল। অনেক শুশ্রূষার পর সন্ধ্যায় তাহার চৈতন্য হয়। নৌকার ভিতর একা শয়ন করিত। সেদিনও একাকী ছিল। বাবুটি ছত্রির বাহিরে শয়ন করিতেন। প্রাতে উঠিয়া স্ত্রীলোকটিকে নৌকায় আর দেখা যায় নাই। একজন দাঁড়ি বলে, দেওয়ানগঞ্জ বা ঐরূপ কোনো স্থানের নিকট রাত্রি 3য় প্রহরের সময় জলে ঝপাস করিয়া কি একটা পড়িবার শব্দ সে শুনিয়াছিল, কিন্তু শুশুক লাফাইতেছে ভাবিয়া ওদিকে আর খেয়াল করে নাই। সুতরাং অনুমান হইতেছে পলায়ন বা আত্মহত্যা অভিপ্রায়ে লীলাবতী রাত্রে জলে ঝাঁপাইয়া পড়িয়াছিল, ভাসিয়া গিয়া ডাঙায় উঠিয়াছিল। দরিবুল্লা আরও বলে, সেদিন দোল ছিল। পঞ্জিকায় দেখিলাম উহা 29শে ফাল্গুন। কোন দিন সুরবালাকে বাগানের ঘাটে পাওয়া গিয়াছিল অনুসন্ধান করিয়া আমায় লিখিবে। তাহা হইলে বুঝা যাইবে মাঝিগণ বর্ণিত এই বাবু ও স্ত্রীলোক নবীন ও সুরবালা কিনা। তোমার দাদা। বাঁশুলিপাড়া 10ই আষাঢ়। প্রিয় খগেনবাবু, পত্র পাইলাম। তাড়াতাড়ি একছত্র লিখিয়া দিতেছি। দোলের পরদিন প্রাতেই সুরবালাকে বাগানের ঘাটে পাওয়া গিয়াছিল। আপনার কনক। কলিকাতা 20শে আষাঢ়। প্রিয় কনক, তোমার পত্র পাইয়া অনেকটা হতাশ হইতে হইল। স্পষ্টই দেখা যাইতেছে সুরবালা ওই জাল ভবেন্দ্রর সহিত পরামর্শ করিয়া আসে নাই। উহার সম্বন্ধে যত কিছু অনুসন্ধান করিলাম সকলই ব্যর্থ হইল। জাল ভবেন্দ্র যে কে তাহার কিছুই নির্ণয় করা হইল না। এখানে ফিরিয়া নবীনচন্দ্রের সন্ধানে আমি গিয়াছিলাম। তাহার ঠিকানায় গিয়া শুনিলাম কয়েকদিন পূর্বে ঘোড়ার গাড়ি উল্টাইয়া পড়িয়া তিনি বিষম আঘাত পান এবং মেডিকেল কলেজে হাসপাতালে আছেন। সেখানে কয়েকদিন উপর্যুপরি তাহার সহিত সাক্ষাৎ করি। গতকল্য তাহার মৃত্যু হইয়াছে। মরিবার পূর্বে তিনি উকিল ডাকাইয়া হাসপাতালে এক উইল করিয়া গিয়াছেন। তাহাতে লিখিয়াছেন, লীলাবতীর উপর অত্যাচার করিবার চেষ্টা করিয়াছিলাম, সেই পাপেই তাহার এই অপঘাত মৃত্যু হইল। আরও লিখিয়াছেন, ঈশ্বর কৃপায় তিনি তাহার দুশ্চেষ্টায় সফল হন নাই। লীলাবতী সতী, নিষ্পাপ শরীর। তাহার প্রাপ্য সম্পত্তির অর্ধাংশ নিজের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি লীলাবতীকে দান করিয়াছেন। অপরার্ধ তাহার ভ্রাতুষ্পুত্রগণকে বিভাগ করিয়া দিয়াছেন। আমিও সেই উইলে সাক্ষী হইয়াছি। আমি আগামীকল্য প্রাতে কাশী যাত্রা করিব। সেখানে অনেক সাধু সন্ন্যাসী থাকেন। 3 তারিয়া মঠ কোথায় আমি সেখানে থাকিয়া অনুসন্ধান করিব। সে মঠে গেলে ভবেন্দ্র যে কে তাহা হয়তো নির্ণীত হইতে পারে।
তোমার স্নেহের খগেন্দ্র। কলিকাতা, 15ই শ্রাবণ। প্রিয় কনক, আমার এতদিনের পরিশ্রম সফল হইয়াছে। কাশী হইতে সন্ধান পাইয়া আমি তিনতারিয়া মঠে গিয়াছিলাম। সেখানে জানিলাম তাহাদের ভূতপূর্ব মহান্ত বাসুলিপাড়া নিবাসী ভবেন্দ্রই ছিলেন। অল্পদিন পরে ফিরিয়া আসিব এইরূপ বলিয়া গত ফাল্গুন মাসে তিনি বঙ্গদেশে যাত্রা করেন। 1 মাসের অধিক কাল কোনো সংবাদ না পাইয়া তাহার চেলারা অনুসন্ধান করিতে কলিকাতায় আসে। পুলিশ, রেল আপিস প্রভৃতি স্থানে অনুসন্ধান করিয়া তাহারা জানিতে পারে ওই সময় খুসরুপুর স্টেশনে এক সন্ন্যাসীর মৃতদেহ ট্রেন হইতে নামিয়াছিল। সেই সন্ন্যাসীর পরিত্যক্ত বাক্স প্রভৃতি রেল আপিসে জমা ছিল। তাহা দেখিয়া তাহারা সেই মহান্তের জিনিস বলিয়া চিনিতে পারিয়াছে। এই সম্বন্ধে আরও অধিক অনুসন্ধান করিবার জন্য আমি খুসরুপুর গিয়াছিলাম। সেখানে সন্ন্যাসীর মৃতদেহ নামার সংবাদ পাইলাম। আরও জানিলাম যে সময় ওই মৃতদেহ নামিয়াছিল সেই রাত্রে ময়নামতির রাখাল ভট্টাচার্য লীলাবতীর স্বামী ডিউটিতে ছিল। মৃতদেহ সমস্ত রাত্রি তাহারই জিম্মায় থাকে। কয়েকদিন পরেই চাকরি হইতে অবসর লইয়া রাখাল কাশী যাত্রা করে। খুসরুপুর হইতে আমি ময়নামতিতে গিয়াছিলাম। সেখানে রাখালের এক দাদা আছেন। তিনি অদ্যাবধি রাখালের কোনো সংবাদ পান নাই। সে জীবিত কি মৃত তাহাও তিনি অবগত নহেন। সুতরাং এখন দিনের আলোর মতো স্পষ্টই বুঝিতে পারিতেছি ওই রাখালই মৃত সন্ন্যাসীর কাগজপত্র হইতে তাহার নাম ধাম এবং অন্যান্য কথা অবগত হইয়া ভবেন্দ্র সাজিয়া বাসুলিপাড়ায় গিয়াছে। সেদিন বিকালে গঙ্গার ঘাট হইতে ফিরিবার সময় জাল ভবেন্দ্রকে দেখিয়া সুরবালা কেন চমকাইয়া উঠিয়াছিল তাহাও বেশ বোঝা যাইতেছে। আরও কিছু কিছু সংবাদ সংগ্রহ করিতে এখনও বাকি আছে। তাহা শেষ করিয়া আমি বাসুলিপাড়ায় গিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইব। তোমার স্নেহের খগেন্দ্র। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের 7ম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।